জুলাই ঘটনা, জুলাই পরবর্তী এক বছর আমরা উদযাপন করছি এখন। এই সময় এসেও দেশে এরকম একটা পরিস্থিতি হবে এটা আমাদের কারোই প্রত্যাশিত নয়। বরঞ্চ আজকে হলো 16 তারিখ, 16ই জুলাই। এই দিনেই শহীদ আবু সাঈদ অর্থাৎ আবু সাঈদ শহীদ হয়েছিল। দুহাত উঁচু করে প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন। আমরা কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকে এই বিষয়ে একটা প্রোগ্রামও চলছিল আমাদের দুপুরবেলায়। তো এর মধ্যেই খবর আসলো যে এই ঘটনা ঘটছে। তো এটার জন্য আসলে আমি মনে করি সরকারের এই সময়টাতে যা করণীয় ছিল সেই কাজটুকু সরকার করে নাই। এবং ডেভিল হ্যান্ড অপারেশনের নামে যেটা হয়েছিল, অপারেশন ডেভিল হ্যান্ড যেটা হচ্ছিল, সে সময়ও তাদের যেটা করণীয় ছিল সেটা করেনি। এবং পুলিশ সহ অন্যান্য জায়গায় যে রিফর্মগুলি করা দরকার ছিল আমার মনে হয় সেটা সরকার যথার্থ করেনি। আমরা একটা রিপোর্টে দেখলাম যে বিগত আওয়ামী সময়ে 1,20,000 পুলিশ নিয়োগ হয়েছে। এর ম্যাক্সিমাম বা আরও ম্যাক্সিমাম কি সবই বলতে গেলে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের ছিল বা আওয়ামী ব্যাকগ্রাউন্ড ছিল। তো সেই পুলিশ তো এখনও আছে, কিছু হয়তো পালিয়ে গেছে, কিছু হয়তো গা ঢাকা দিয়েছে, কিন্তু রাতারাতি তো আর চেঞ্জ করা যায়নি, সেই পুলিশ আছে। ফলে যা রিফর্ম করা দরকার ছিল, তারপরে অঞ্চল ভেদে যে সকল দুষ্কৃতী আওয়ামী যারা ছিল এদেরকে যেভাবে গ্রেপ্তার করা দুষ্কৃতিকারীদেরকে, সেগুলি কিন্তু হয়নি। যে কারণে আমাদের আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা গোপালগঞ্জে আমাদের দেখতে হয়েছে। এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিন্দাও জানিয়েছি এবং এ ব্যাপারে সরকার আশা করি প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতে নেবেন। আজকে যারা ঘটিয়েছে অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দরকার। দায়টা আসলে কাকে দিবে? দায়টা এক নম্বরে সরকারকে অবশ্যই দিতে হবে, কারণ সরকার এ ব্যাপারে আমার মনে হয় যে খুব বেশি দায়িত্ববান বা দায়িত্বশীল ছিল বলে আমার কাছে মনে হয় না। এবং এনসিপির মধ্যে একটা দল যারা এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বে ছিল, তারা যখন গোপালগঞ্জে যাচ্ছে তাদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়া দরকার ছিল, যে সমস্ত বিষয়গুলি সিকিউরিটিতে সকল থ্রেট ছিল, এই বিষয়গুলো লক্ষ্য করে সেভাবে করা দরকার ছিল। আমরা যেটা দেখলাম যে সেখানে পুলিশ নিষ্ক্রিয় দাঁড়িয়ে আছে, তার মানে কি সে কি শুধু দর্শক? সেখানে সেনাবাহিনী আছে, তো সেনাবাহিনী সে এখানে তো স্বাভাবিক, আমরা সকলেই বুঝি গোপালগঞ্জে একটা কিছু হতে পারে। তো সেই জায়গাটাতে পুলিশ সহ সেনাবাহিনী সহ তাদের তো আগের থেকেই প্রস্তুতি নেওয়া দরকার ছিল। আপনি কি মনে করেন একটা দেশে যত বড়ই গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে একটা অঞ্চল, বাংলাদেশের একটা অঞ্চল, তো সেই অঞ্চলে এরকম নিরাপত্তাহীনতা থাকবে? এবং আমি তো একটা দেখলাম, সত্য মিথ্যা জানি না, একটা ফেসবুকে বোধহয় দেখলাম যে প্রকাশ্য অস্ত্র নিয়েও বোধহয় কেউ গুলি করছে এদিকে। এটা সত্য মিথ্যা আমি জানি না। এগুলো যদি হয় তাহলে তো এটা প্রশাসনকে দায় নিতেই হবে। আসলে বিষয়টা হলো মিটফোর্ডের যে ঘটনা বা আপনি যেটা মূল পয়েন্ট যেটা আনলেন যে দোষারোপের রাজনীতি, এটা আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে। এটা বিগত সময় থেকে এই দোষারোপের রাজনীতিটা চরম মাত্রায় আমাদের এই পাক ভারত উপমহাদেশে বলেন, বিশেষ করে স্বাধীনতা উত্তর তো আমরা দেখছি দোষারোপের রাজনীতি। আসলে ঘটনা কি হচ্ছে, কে দায়, কার কি, এ সমস্ত বাদ দিয়ে দোষারোপের রাজনীতি চলছে। এটা আমাদের ট্রেডিশনালি আসছে। তো আমরা আসলে জুলাই অভ্যুত্থানের পরে যেই রিফর্মটা আমরা চেয়েছি, টোটাল জায়গাটাতেই আমাদের রিফর্ম করা দরকার। সেটা রাষ্ট্রে, আইন শৃঙ্খলা, পুলিশে, রাজনীতিতে, দলীয়গতভাবে, সব জায়গাতেই। কিন্তু আসলে হয়েছে কি যে আসলে বলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ লাগাবো কোথা। তো সেজন্য আমাদের এই করার যে কালচারটা, এই রিফর্ম করার যে কালচারটা, এটাতেও আমরা ঢুকতে পারিনি। এটাতে আমরা না ঢুকে বরঞ্চ আমরা বিভিন্ন জনে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্রোতে কথা বলতে থাকলাম। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমার মনে আছে এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা কিন্তু স্পষ্ট বলতেছিলাম, আমিও অনেক টকশোতে বলেছি, কোনো কোনো টকশোতে গিয়ে যাওয়ার পরে দেখছি যে ওই আগের মতো এই আওয়ামী জমানায় যেরকম হয়েছে, বিএনপি অমুক সালে এটা করেছে, তখন বলে আওয়ামী লীগ এটা করেছে, অমুক এটা করেছে, এই যে একটা টানা পড়েন দোষারোপ, এই জায়গা থেকে আমিও ওখানে বলেছিলাম যে না, আমরা ওই পিছনে যাবই না। কারণ পিছনের রাজনীতিটা খুব তিক্ত আমাদের। এই তিক্ততা থাকার কারণেই তো আমরা নতুন জায়গাতে আসতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন বন্দোবস্ত চেয়েছি। কিন্তু আসলে মানে সর্বাঙ্গে ব্যথা থাকার কারণে মানে একবারে এত ভালোও আমাদের সহ্য হচ্ছে না, এটাও একটা ব্যাপার। মানে ওই যে আমরা ঈশের ভাষায় বলি, কলব যদি নষ্ট হয়ে যায় তখন কোনো কিছুই আর ভালো লাগে না। আপনার যদি অসুস্থ জ্বর হয়, আপনার কাছে বিরিয়ানিও খারাপ লাগবে। আমরা সেই জায়গাটাতে এসে গেছি। এখন
দুর্ভাগ্য এটা আমাদের জন্য, ব্রিটিশ চলে গেছে, আমাদের এখানে যেই নোংরা রাজনীতি রেখে গেছে, এরপরে ধারাবাহিকে পাকিস্তানের পরে আমরা যেই বাংলাদেশ, এখানেও ওই তাদেরই বন্দোবস্ত, তাদের ধারায় সংবিধান, তাদের ধারায় নির্বাচন ব্যবস্থা, তাদের ধারায় তর্ক বিতর্ক ইত্যাদি ইত্যাদি, এগুলি আমাদের জন্য খুবই সমস্যার। আরেকটা জিনিস আমি বলি, দেখেন আসলে আমাদের এই গণতন্ত্রের নামে যেই রাজনীতি পলিটিক্সটা আমরা করছি, দেখেন এখানে আপনি কি বলছেন, একটা হলো সরকারি দল আর একটা হলো বিরোধী দল। আমার নামেই কিন্তু আপনি ঝামেলা লাগাই দিচ্ছেন, সরকারি দল এবং বিরোধী দল। ফলে কি হচ্ছে, সে মনে করছে যে আমি সংসদে আসছি হলো বিরোধিতা করার জন্য, এখন সে ভালো করলেও বিরোধিতা করি, খারাপ করলেও বিরোধিতা করি। এটা আসলে আমাদের সাংবিধানিক বা এই গণতান্ত্রিক এই শব্দগতও সমস্যা, নামেরও কিন্তু একটা প্রভাব আছে। ইসলামী রাজনীতি কিন্তু এটা নাই। ইসলামী রাজনীতিতে সংসদীয় ব্যবস্থা আছে, সেখানে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের হলো নির্বাহী পরিষদ, আর যারা এই অন্য যারা থাকবেন মেম্বার অফ পার্লামেন্ট যারা থাকবেন, এমপি যারা থাকবেন, তারা হলো মজলিসে শুরা বা পরামর্শ পরিষদ। তো এইখানে কিন্তু বিরোধিতার কোনো শব্দও নাই, বিরোধিতার কাজও নাই। তো আমাদের এই কালচারালি আমরা হয়ে উঠছে হলো সেই বিরোধিতা। এখন দেখেন আমাদের এই 91 থেকেও যদি আমরা ধরি গণতান্ত্রিক এই বর্তমান সিস্টেম, এই সিস্টেমেও কিন্তু দেখেন আমাদের কোনো একটা সংসদ সুন্দরভাবে কিন্তু চলতে পারে নাই। এই বিরোধী দল কিছুদিন থাকে, ওয়াকআউট শুরু হয়ে যায়, এরপরে চূড়ান্তভাবে বিদায় নেওয়া শুরু করে। তো এই জায়গাটা থেকে কিন্তু আমরা বেরোইতে চেয়েছি। বেরোনোর জন্য আমরা ইসলামী আন্দোলন আমিরও বলেছি, আমরাও বলেছি, প্রত্যেকটা রাজনৈতিক দল তার জায়গায় নিজ নিজ সংস্কারটা করেন। রাষ্ট্রতে যাদেরকে বসিয়েছি তারা সংস্কারটা করেন। এভাবে যদি আমরা করতাম তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা আসতে হতো না। দুর্ভাগ্য হলো যে আমাদের কেউ কেউ করেছে, কোনো রাজনৈতিক দল সেই জায়গাটা করতে মোটেই আগ্রহী না, কেউ কিছু করেছে, যার ফলে আমাদের এই ট্রেডিশনটা থেকেই যাচ্ছে। এবং দোষারোপের রাজনীতি আমাদের আমির এর পরে আমাদের মোহতারাম আমির গত 2 দিন আগে কক্সবাজার বক্তব্য দিয়েছেন, তিনি স্পষ্ট বলেছেন যে আমরা অশ্লীল ভাষায় একে অন্যকে গালাগাল করা এগুলি থেকে বিরত থাকি, এবং আমরা যে জুলাই অভ্যুত্থানের আগে আমরা যে ঐক্যবদ্ধভাবে দেশটা গড়ার জন্য যে আমরা কাজ করেছিলাম, আসলে আমরা একভাবে কাজ করি। তো আমরা সেই জিনিসটাই কিন্তু চাই। কিন্তু এটা দুর্ভাগ্য আমাদের যে এটা কিন্তু এক দলে করলে কিন্তু হবে না, অমুক দল করবে, রিফর্ম করবে, অমুক দল করবে, তাহলে হবে না। এটা সবাইকেই করতে হবে, এবং যারা বড় দাবি করেন তাদেরকে কিন্তু আরো বেশি করতে হবে। মাসুদ ভাই, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন। জুলাই চলছে, আজ 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করছে, জুলাই শহীদ দিবস, যেটি সরকার রাষ্ট্রীয় শোকও পালন করছে, আজকে সারা দেশে পালিত হয়েছে। আমার জানার বিষয়টি হলো, গত জুলাইতে আমরা যেটা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেভাবে নির্মম হত্যাকাণ্ড, নৃশংসতা, আজও কিন্তু আমরা গোপালগঞ্জে তেমন 2টি দৃশ্য দেখলাম। একজনকে ছুঁড়ে ফেলে দেয়া হলো তার মৃত শরীরকে গাড়ির ভিতরে, এবং আর একজনকে জীবিত অবস্থায় আটক দেখানো হলো, পরবর্তীতে তাকে আবার মৃত দেখা যাচ্ছে। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকার জায়গা আপনি প্রথমেই কিন্তু প্রশ্ন তুলেছেন, সেই জায়গাগুলো সংস্কারের প্রস্তাবনা কি ছিল, বা 1 বছরে কি হলো, কি পরিবর্তন হলো? না, সেটাই আসলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি শুরুতেই বলেছি যে আমাদের এই সরকারকে আমরা কিন্তু অনেক আশা নিয়ে আমরা বসিয়েছিলাম। তো সেখানে সরকারের দায় অনেকখানি আছে, আবার আমাদেরও অনেক দায় আছে। আমি যেটা মনে করি, 1 নম্বর হলো সরকারের দায়। সরকার আমাদের জনপ্রত্যাশা এবং আমরা যারা রাজনৈতিক দল, আমরা মনে করি সরকার আরও কিছু করতে পারত, যদিও তার প্রতিবন্ধকতা অনেক। যেমন প্রশাসনের সব জায়গায় আগের ফ্যাসিস্টদের 16 বছর তো এখানে ইনক্লুড করেছে, তো তারা তো আছেই, বসে আছে, একেবারে জেকে আছে। কেউ হয়তো ড্রেস চেঞ্জ করেছে, হ্যাঁ, কিন্তু আসলে তো তাদের মনে মগজে তাই আছে। এটা একটা তাদের প্রতিবন্ধকতা। এরপরে রাজনৈতিক দলগুলো থেকে যেইভাবে সহযোগিতা করা দরকার ছিল, আমরা কিন্তু তাদেরকে প্রথম দিকে সেই মনোনিবেশই করতে দেই নাই। আমাদের আন্দোলনের পরে আন্দোলন, এবং নামে বেনামে আনসাররা করে, অমুকরা করে, এই আন্দোলনের পরে আমরা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই অসহযোগিতার মনোভাব কারো কারো আছে। আমরা একটা জিনিস দেখছি, সেটা হলো যে লন্ডন বৈঠকের পরে, লন্ডন বৈঠকের আগে বিএনপির মধ্যে যে অসহিষ্ণুতার মাত্রাটা যে মাত্রায় ছিল, এরপরে আমরা একটু কম দেখছি। যদিও সেখানে 1 ঘন্টা 20 মিনিট বৈঠকের পরে এসে হয়তো তারা খুবই সংক্ষিপ্ত একটা প্রেস ব্রিফিং করেছেন, কিন্তু পুরাটা তো আমরা জানি না। এরপরে আমরা দেখছি যে বিএনপি কিছুটা সহিষ্ণু হয়েছে, কিন্তু এই সহিষ্ণুতাটা এখন না হয়ে আমরা যদি ওই সময়টা, আমি অনেক জায়গায় বলেছি
যে আসলে আমরা এই সরকার তো আমরাই, বিএনপিও এই সরকারে তাদের লোক আছে, সকল রাজনৈতিক দল আমরাই পরামর্শ করে এই সরকারটা হয়েছে। আমরা কিন্তু পারতাম যে দ্রুত সরকারকে সহযোগিতা করে সমস্ত জায়গায় রিফর্মগুলি করে ফেলতে, কিন্তু আমরা সেটা না করে নানান দাবি। আমার ইশরাক ভাই, আমিও সিটি কর্পোরেশন ইলেকশন করেছি ঢাকা উত্তরে, ইশরাক ভাই এখানে করেছেন। ইশরাক ভাই একটা বেহুদা একটা জিনিস নিয়ে কতটা মানে পুরা প্রেসারে রাখলে, একটা থ্রেট সরকারকে। এভাবে হলে তো আমার রিফর্মটা হবে না। তারপরেও আমাদের প্রত্যাশা ছিল যে সরকার আরও কিছু করবে, কিন্তু আমরা দেখলাম যে বাহ্যত তারা সেই কাজটুকু করছে বলে আমাদের মনে হয় না। যদি করতো তাহলে আজকে কিন্তু এখানে হতো না। প্রশাসনে তো আমরা তো রাজনীতি করি, আমরা বুঝি যে কখন কেউ ইট মারলে সেটার রিফ্লেকশনটা কি হয়। আমি যদি সেখানে তাকে শক্ত প্রতিবাদ করতে চাই, কি করতে হয়, আমি যদি গ্যাঞ্জামটা এড়াইতে চাই আমার কি করণীয়, ঠিক না? একটা ঢিল মেরেছে, আমি তো ওটাকে সাথে সাথে যদি শক্ত প্রোটেকশন দেই মারামারি হবে, এটা উল্টে যাবে। আর যদি আমি একে অ্যাবজর্ব করার চেষ্টা করি তাহলে কিন্তু কিছুটা থেমে গেল। এইখানেও কিন্তু এই আপনার গোপালগঞ্জেও কিন্তু প্রশাসন, এনসিপি এবং আওয়ামী লীগ তো এটা করবেই না, সকলের কম্প্রোমাইজের মাধ্যমে কিন্তু হয়তো বা এটাকে এড়ানো যেত। আমরা রাজনীতিবিদরা, নেতৃস্থানীয় ব্যক্তিরা যাই করি না কেন, পাবলিক কিন্তু তার ডিসিশনটা তারাই নেয়। পাবলিক কনসেপ্টটা তৈরি হয় তাদের মতো করেই। তো সেক্ষেত্রে যদি রাজনীতিবিদরা যদি ভালো না হন বা তাদের মধ্যে যদি পারস্পরিক সৌহার্দ্যতা যদি সৃষ্টি না করতে পারেন এবং দেশের জন্য যদি আমরা কাজ করতে না পারি, তাহলে আমাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। যে দল করবে তাকেই মানুষ প্রত্যাখ্যান করবে। আমি আগের আলোচনা যেটা বলতেছিলাম, লন্ডন বৈঠকের পরে কিন্তু বিএনপি কিছুটা বাহিরের আন্দোলন সংগ্রাম কমিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে তাদের দল গুছানো, তাদের কর্মীদেরকে আরও একটু পাংচুয়াল করা, তাদেরকে নিবৃত্ত করা খারাপ কাজ থেকে, এটা কিন্তু তারা পারেনি। যে কারণে আপনি দেখেন বাংলাদেশে এখনও পর্যন্ত চাঁদার কথা হাট ঘাট মাঠ যেখানেই বলেন বিএনপির নাম কিন্তু উঠে আসছে এবং এটার সাথে নানানভাবে তারা জড়িয়ে পড়ছে। এটাতে কিন্তু অনেক রিপোর্ট, একটা দুইটা রিপোর্ট না, খালি যে এই মিটফোর্ডের ঘটনা তা কিন্তু না, অনেক রিপোর্ট। এবং এরপরে দেখেন মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কিংবা অন্যান্য বিষয় কেন্দ্র করে আমাদের নায়েবে আমির একটা শুধু উদ্ধৃতি দিয়েছেন, একটা এটা কিন্তু ওনার বক্তব্য না যে পল্টনে আর লন্ডনের যে উদ্ধৃতি, আমি ডিটেলস বলতে চাই না, এটা আমাদের নায়েবে আমির জাস্ট একটা উদ্ধৃতি দিয়েছেন। এটাকে কেন্দ্র করে বিএনপি যেই উন্মত্ততা দেখিয়েছে, মানে যেভাবে তারা স্লোগান দিয়েছে, এদেশের আমাদের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব সম্মানিত, সবাই সম্মান করে, ওনার ব্যাপারে ওনাকে নিয়ে যেভাবে স্লোগান দিয়েছে, এটা একেবারে মানে মারাত্মক লজ্জাজনক। এটা তো মানুষ ভালোভাবে নেয় নেই। এবং দেখেন আমাদের আমির কতটা দায়িত্বশীল, সে কিন্তু এরপরে আবার বলেছেন যে আমাদের কোনো কথাকে কষ্ট পেলে আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের দায়িত্বশীল, কেউ অশ্লীল কথা কেউ বলবেন না, আমাদের আমির বলেছে। কিন্তু এই যে বিএনপির লোকগুলো এত কথা বলবো, ঢাকায় দাঁড়িয়ে ঢাকা মহানগর দক্ষিণের মজনু ভাই যেভাবে হুমকি দিলেন, যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ, এ ব্যাপারে কি বিএনপির সিনিয়র লিডাররা কোনো মন্তব্য করেছেন যে না তোমরা এভাবে বলতে পারো না? এই করাটার এই বক্তব্যটা দেওয়ার মতো সৎ সাহস এবং উদারতা কিন্তু তারা দেখাতে পারে নাই। এটা কিন্তু বিএনপিকেই ক্ষতি করবে, এটা মানুষ তাদের মতো করে ডিসিশন নেবে। আরেকটা বিষয় বলে যাই, আমার বক্তব্য হলো এটা তাদের উচিত ছিল যে তারাও তাদের দলের দায়িত্বশীলদেরকে নিবৃত্ত করবেন এবং তারাও যেন কথাটা বলতে সংযমী হন, মানুষকে সম্মান দিতে জানেন, এটার জন্য করেন। এটা আমাদের দাবি এবং আমরা মনে করছি দরকার। আরেকটা বিষয় ভাই বলেছেন ঐক্যমত্য কমিশনে, আসলে বিষয়টা হলো ওরা বিএনপিও বলে, কেউ কেউ বলে যে অন্যান্য দল তারা বিভিন্ন সংস্কারের কথা বলে ইলেকশনকে পিছাইতে চান। এই কথাটা যৌক্তিক না। সবাই ইলেকশনের জন্য প্রস্তুত নিচ্ছে। আপনি সব দলকে খোঁজ নিয়ে দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করছে, আমাদের কিন্তু তৎপরতা চলছে। কাজে এই কথাটা আপনারা তো একটা প্রশ্ন তুলছেন যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, এটা তো অফকোর্স এটা তো লাগবেই, এটা সবসময়ই লাগবে। আরেকটা বিষয় দেখেন, মৌলিক সংস্কারের জোর দিচ্ছেন। মৌলিক সংস্কারে আমরা জোর দিচ্ছি। দেখেন আমাদের শরীফ ভাই সম্ভবত উনি যেটা বললেন যে ঐক্যমত্য কমিশনে আমরা বিএনপির কাছে কিন্তু কিছু চাই না, আমাদের চাওয়াটা বিএনপির কাছে না, আমরা চাই হলো আমাদের দেশটা আমরা ভালো করতে চাই। হ্যাঁ বলে ঐক্যমত্য কমিশনে বিএনপি অনেক ছাড় দিচ্ছে, হ্যাঁ তাদের কাছে চাচ্ছি না, আমরা বিএনপির কাছে কোনো ছাড় দরকার নেই। বিষয়টা হলো সরকার বলেছে সবাই যদি একমত না হয় তাহলে সেটা আইন হবে না, সেটা সংস্কারে যাবে না। এই একটা ভেটো পাওয়ার আছে বিএনপির কাছে, এটা আমাদের কাছেও আছে, সব দলের কাছেই আছে।
অনেকগুলি বিষয় যেমন এনসিসি গঠন সহ পিআর এর প্রসঙ্গ, এনসিসি গঠন, এসব বিষয়ে কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বিএনপির ভেটো পাওয়ারটা দিয়ে আটকে দিচ্ছে। আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই। আপনাকে আমি শেষ কথাটা বলে দিই, কাজেই আমরা চাই যে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে করি এবং মির্জা আব্বাস, সালাউদ্দিন সাহেব সহ তারা যে সকল কথা বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারে, এগুলি থেকে তাদের ফিরে আসা দরকার। তাহলে আগামীর রাজনীতি পরস্পর আমরা সৌহার্দ্যপূর্ণভাবে আমরা এগিয়ে যেতে পারবো।